নমস্কার বন্ধুরা, গল্পের আসরে সবাইকে স্বাগত। আশা করি সকলে কুশলে আছেন। আজ আপনাদের শোনাব নীল আলোর রহস্য। আজকের এই গল্পে অন্ধকারের গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। একটা পুরানো জমিদার বাড়ি, যেখানে রাত নামলেই দেখা যায় অদ্ভুত নীল আলো, আর শোনা যায় এমন কিছু শব্দ যা ব্যাখ্যার বাইরে। এই রহস্য ভেদ করতে ফিরে এসেছেন আমাদের সবার প্রিয় বুদ্ধিদীপ্ত গোয়েন্দা কর্নেল। তবে শুরুতেই একটা কথা বলে রাখি, এই গল্পটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা নয়। এটি কর্নেল চরিত্রকে নিয়ে তৈরি একটি সম্পূর্ণ নতুন কল্পনাভিত্তিক থ্রিলার গল্প, শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিসেম্বর মাসের এক শীতের সন্ধে, ঘড়ির কাঁটা তখন ৮টার ঘরে। কর্নেল নীলাদ্রি সরকার তার ড্রয়িং রুমে বসে সবেমাত্র এক কাপ কফি শেষ করে একটা চুরুট ধরালেন। সামনে টেবিলের ওপর ছড়ানো কিছু পুরনো নথি। অনেকক্ষণ ধরে কি যেন একটা ভেবে চলেছেন। পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে আমি একটু বিরক্ত হয়েই বললাম, কর্নেল, আপনি কি এই পুরনো কাগজগুলো নিয়ে সারা রাত বসে থাকবেন? আজকাল হাতে কোনো ইন্টারেস্টিং কেস নেই নাকি? কর্নেল হেসে বললেন, জয়ন্ত, রহস্য কখনো নিজে থেকে আসে না, তাকে খুঁজে নিতে হয়। ঠিক তখনই টেলিফোন বেজে উঠল। কর্নেল ফোন তুললেন। হ্যালো, কর্নেল নীলাদ্রি সরকার স্পিকিং। ওপাশ থেকে একটি পুরুষ কণ্ঠ শোনা গেল। হ্যালো স্যার, আমি অরূপ মিত্র বলছি। আমি খুব বড় বিপদে পড়েছি, আমাকে সাহায্য করুন। কর্নেল শান্ত গলায় বললেন, বিপদটা কি? আমার বাড়ির ছাদে প্রতি রাতে ঠিক 12টায় একটা নীল আলো জ্বলে ওঠে, আর তারপর কেউ যেন হেঁটে বেড়ায়। কর্নেল একটু বিরক্ত হয়ে বললেন, আপনি আমাকে কেন ফোন করেছেন সেটাই বুঝতে পারছি না মিস্টার মিত্র। আমি এ ব্যাপারে কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি তো ওঝা নই। না স্যার, আমি শুধু এই জন্য আপনাকে ফোন করিনি। আসলে গতকাল রাত থেকে আমার ছোট ভাই অভিষেক নিখোঁজ। ফোনে কি কথা হচ্ছে সেটা সম্পূর্ণ শুনতে না পেলেও কেউ খুব বিপদে পড়ে যে কর্নেলকে ফোন করেছে সেই ব্যাপারে আমি একেবারে নিশ্চিত ছিলাম। দেখলাম বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর কর্নেল ধীরে ধীরে বললেন, মিস্টার মিত্র, আপনার বাড়ির ঠিকানাটা দিন, আমি কাল সকালে যাব। রিসিভারটা নামিয়ে রেখে কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন, ডার্লিং, তুমি ইন্টারেস্টিং কেস খুঁজছিলে না? মনে হচ্ছে কাল তুমি তোমার পত্রিকার জন্য দারুণ একটা রহস্য গল্প পেয়ে যাবে। আমি ফোনের কথোপকথন সম্পর্কে জানতে চাইলে কর্নেল বললেন, একটা রাত অপেক্ষা করো, কালই সব জানতে পারবে। পরদিন সকাল 9টায় আমি আর কর্নেল রওনা হলাম। পথে যেতে যেতে কর্নেল আগের দিন রাত্রের ঘটনাটা খুব সংক্ষেপে আমাকে বললেন। মিস্টার মিত্রের দেওয়া ঠিকানা অনুযায়ী আমরা গিয়ে পৌঁছলাম কলকাতার উপকণ্ঠে গঙ্গার ধারে পুরনো এক জমিদার বাড়িতে। চারদিকে গাছপালা, ভাঙাচোরা দেয়াল আর এক অদ্ভুত নিস্তব্ধতা। অরূপ মিত্র দরজায় দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। দেখতে পেয়ে এগিয়ে এলেন। আসুন স্যার, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি স্যার, আর বাড়ির সবাই খুব ভয়ে ভয়ে রয়েছে। আপনি আশায় আমি একটু ভরসা পেলাম। কর্নেল চারপাশে একবার তাকালেন, তারপর বললেন, আগে পুরো ঘটনাটা আমার জানা দরকার, তারপরেই আমি আপনাকে ভরসা দিতে পারবো। চলুন ভিতরে যাওয়া যাক। ও মিস্টার মিত্র, আপনার সাথে আলাপ করিয়ে দিই, আমার বন্ধু জয়ন্ত, দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার। বাড়ির ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা বাতাস গায়ে লাগল। ফিসফিস করে বললাম, কর্নেল, জায়গাটা কিন্তু বেশ অস্বস্তিকর, কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার। কর্নেল কিছু বললেন না, শুধু মৃদু হাসলেন। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু বিশ্রাম নিতে গেলাম আমার ঘরে, আর কর্নেল তখন তার অভ্যাস মতো বাইনোকিউলার দিয়ে জানলার বাইরে পাখি দেখছিলেন। আমার যখন ঘুম ভাঙল তখন প্রায় দিনের আলো পড়ে এসেছে। কর্নেলের ঘরে এসে দেখলাম আমার বৃদ্ধ বন্ধুটি তার ঘরে নেই।
কখন যে বেরিয়ে গেছেন টেরই পাইনি। কর্নেল যখন ফিরলেন তখন বাইরে সন্ধে নেমে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, কর্নেল কোথায় গিয়েছিলেন? এই আশপাশটা একটু ঘুরে এলাম। বুঝলে ডার্লিং, জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ইতিমধ্যেই বাড়ির পুরনো কাজের লোক নন্দ কফি আর স্ন্যাক্স দিয়ে গেল। তারপরেই মিস্টার মিত্র হন্তদন্ত হয়ে কর্নেলের ঘরে এসে ঢুকলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মিস্টার মিত্র? আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কর্নেল স্যার, আমাদের বাড়ির পেছনে যে জঙ্গলটা আছে সেখান থেকে আমার ভাইয়ের এই চটি জোড়া পাওয়া গেছে। জঙ্গলের মধ্যে একটা ঝোপের মধ্যে চটিটা পড়েছিল। আমাদের বাড়ির রাঁধুনির ছেলে ঘুড়ি ওড়াতে গিয়ে চটিটা পেয়েছে। আমি বললাম, আপনি নিশ্চিত এই চটিটা আপনার ভাইয়ের? হ্যাঁ জয়ন্তবাবু, গত পরশু রাতে আমার ভাইয়ের পায়ে এই চটিটাই ছিল। কর্নেল এতক্ষণ চুপচাপ মিস্টার মিত্র সব কথা শুনলেন। তারপরে বললেন, মিস্টার মিত্র, এবার আমাকে পুরো ঘটনাটা শুরু থেকে বলুন। কোনো কথা গোপন করবেন না, তাহলে আমি কোনোভাবেই আপনাকে সাহায্য করতে পারবো না। ঘটনাটা আমি দিন 15 আগে প্রথমবার লক্ষ্য করি। ডিনারের পর ঘরে এসে আমি অনেক রাত পর্যন্ত বই পড়ি। এটা আমার বহুদিনের অভ্যাস। সেদিন সেই রকমই বই পড়ছিলাম, হঠাৎ ঘরের আলোটা নিভে যায়। ব্যাপারটা কি দেখার জন্য আমি দরজা খুলে বারান্দায় যাই। ঠিক তখনই আমার চোখে পড়ে ছাদের সেই নীল আলোটার দিকে। প্রথমে আমি কিছু বুঝতে পারিনি, আর অতটা গুরুত্বও দিইনি। তারপর ঘরে এসে শুয়ে পড়ি। এর ঠিক 2 দিন পর আবার একই সময় লোডশেডিং হয় এবং বাইরে বেরিয়ে দেখি যথারীতি ছাদে ওই নীল আলোটা জ্বলছে। সেদিন রাতে আমি আর কাউকে কিছু বলিনি। পরদিন সকালে আমি বাড়ির সবাইকে জিজ্ঞাসা করলাম যে তারা ছাদে কি কোনো নীল রঙের বাল্ব লাগিয়েছে বা এ সম্পর্কে কেউ কি কিছু জানে। কিন্তু দেখলাম প্রত্যেকেই আমার কথা শুনে অবাক হয়ে গেল। এরপর থেকে রোজই রাতে আমি লক্ষ্য করতে শুরু করলাম। এরপর শুরু হলো আর এক উৎপাত। ওই নীল আলো তো ছিলই, সেই সঙ্গে ছাদে হাঁটার শব্দ। দিন 7 আগে আমার ভাই এসে বলল ওই নীল আলোর উৎস জানার জন্য ও ছাদে গিয়েছিল, কিন্তু ছাদে যাওয়ার সঙ্গে সঙ্গে আলোটা নাকি নিভে যায়, আর ছাদে কাউকে দেখতেও পায়নি। এই রকমভাবেই কয়েকটা দিন কাটলো। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এরই মধ্যে গত পরশু রাতে আমি একটা আওয়াজ শুনে দরজা খুলে বাইরে বেরোই, কিন্তু কাউকে দেখতে পাই না। তারপর আমার ভাইয়ের ঘরে গিয়ে দেখি ও ঘরে নেই। ছুটে ছাদে যাই, গিয়ে দেখি ছাদের দরজাটা খোলা। বিপদ বুঝে তারপরেই আপনাকে ফোন করি। ঠিক আছে মিস্টার মিত্র, দেখছি আমি কি করতে পারি। মিস্টার মিত্র চলে যাবার পর কর্নেল আমাকে বললেন, জয়ন্ত, আজ রাতে একটু সজাগ থেকো। কর্নেলের কথা মতো আমি জেগেই ছিলাম। রাত তখন বেশ গভীর, ঘড়ির কাঁটায় 12:15। হঠাৎ শুনতে পেলাম ছাদে কেউ দুমদাম করে হেঁটে বেড়াচ্ছে। আমি ঘরের আলো না জ্বালিয়ে টর্চটা হাতে নিয়ে দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলাম। দেখলাম কর্নেল দাঁড়িয়ে। কর্নেল চাপা গলায় বললেন, জয়ন্ত, তাড়াতাড়ি ছাদে চলো। ছাদে গিয়ে আমরা কাউকে দেখতে পেলাম না। শুধু নজরে পড়ল ছাদের এক কোণে একটা উজ্জ্বল নীল আলো জ্বলছে। চাপা গলায় কর্নেলকে জিজ্ঞাসা করলাম, কর্নেল, ওটা কি? কর্নেল কোনো উত্তর দিলেন না, চুপচাপ তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে ওই নীল আলোটার দিকে এগিয়ে গেলেন। হাত বাড়িয়ে স্পর্শ করতেই আলোটা নিভে গেল। নিচে নেমে এসে কর্নেল বললেন, এটা কোনো ভৌতিক কাণ্ড নয় জয়ন্ত। আমার মনে হচ্ছে এসব মানুষেরই কীর্তি। মানে ওই নীল আলো একটা সিগন্যাল। সিগন্যাল? হ্যাঁ, কেউ এই আলো ব্যবহার করছে কোনো কিছু জানানোর জন্য। কিন্তু কাকে, কি জানানোর জন্য? সেটাই খুঁজে বের করতে হবে। সকালের আলো ফুটতেই কর্নেল আবার ছাদে উঠলেন। আমিও সঙ্গে গেলাম। কর্নেল ছাদের ওপর হাঁটু গেড়ে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। দেখো ডার্লিং, যা ভেবেছি ঠিক তাই। কি কর্নেল? এই দাগগুলো খুব হালকা কিন্তু নিয়মিত।
আমি ঝুঁকে পড়ে ভালো করে লক্ষ্য করলাম। কর্নেল, দাগগুলো দেখে মনে হচ্ছে কোনো যন্ত্র বসানোর চিহ্ন। কর্নেল সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। এক্স্যাক্টলি, এখানে কোনো পোর্টেবল ডিভাইস বসানো হয়। মানে কেউ প্রতিদিন এসে এটা সেট করে? হ্যাঁ, আর সেই কেউ বাড়ির লোক নয়। চলো নিচে যাওয়া যাক, একবার মিস্টার মিত্রর ভাইয়ের ঘরটা ভালো করে দেখতে হবে। মিস্টার মিত্র আমাদের সঙ্গে একসাথেই ব্রেকফাস্ট করলেন, কিন্তু কর্নেল গত রাতের কোনো কথাই মিস্টার মিত্রকে বললেন না। এরপর আমি আর কর্নেল গেলাম মিস্টার মিত্রর ভাইয়ের ঘরে, মানে নিখোঁজ অভিষেকের ঘরে। ঘরটা তল্লাশি করে বিশেষ কিছু না পাওয়া গেলেও একটা ডায়েরি পাওয়া গেল। ডায়েরির শেষ পাতায় লেখা, নীল আলোটা শুধু আলো নয়, এটা একটা সংকেত। কিন্তু কার জন্য? আমি বললাম, কর্নেল, তাহলে অভিষেক কি ব্যাপারটা বুঝতে পেরেছিল? হয়তো সেই কারণেই অভিষেক এখন নিখোঁজ। কর্নেল হঠাৎ বললেন, চলো জয়ন্ত, আমরা পাশের বাড়িটা থেকে একবার ঘুরে আসি। গঙ্গার ধারে এই অঞ্চলটা বেশ ফাঁকা, বিশেষ কোনো ঘরবাড়ি নেই। তবে মিস্টার মিত্রর বাড়ির পাশেই একটা দোতলা বাড়ি আছে। বাইরে থেকে দেখে মনে হলো বাড়িটা একেবারেই ফাঁকা, লোকজন বাস করে বলে মনে হলো না। আমাদের দেখে একজন বৃদ্ধ কেয়ারটেকার বাইরে বেরিয়ে এলো। জানতে পারলাম সে ছাড়া আর কেউ থাকে না। বাড়ির মালিক এলাহাবাদে থাকে। আগে তবুও মাঝে মাঝে আসতো, এখন প্রায় বছর দুয়েক হয়ে গেছে কেউই আসে না। বাড়িটা বেশিরভাগ ঘরই তালাবন্ধ। আমি আর কর্নেল সোজা ছাদে উঠে গেলাম। ছাদে উঠে কর্নেল দূরবীন বের করে চারদিকে নিরীক্ষণ করছিলেন। দেখলাম এই বাড়ির ছাদ থেকে মিস্টার মিত্রর বাড়ির ছাদে, যেখানে নীল আলো জ্বলে, সেই জায়গাটা এখান থেকে পরিষ্কার দেখা যায়। কি বুঝছো জয়ন্ত? সেরকম কিছুই নয় কর্নেল, ব্যাপারটা এখনো আমার কাছে বেশ ধোঁয়াশা। হঠাৎ দেখলাম কর্নেল ছাদের চারদিকে কিছু যেন একটা খুঁজছেন। কিছুক্ষণ পর একটা ছোট্ট বাক্স হাতে নিয়ে উনি আমার কাছে এলেন। এটা কি কর্নেল, কোত্থেকে পেলেন? ছাদের কোণে, খুলে দেখো। ছোট্ট বাক্সটা খুলে দেখি ভিতরে একটা মাইক্রো ট্রান্সমিটার। বেশ অবাক হয়েই আমি বললাম, কর্নেল, এটা তো একটা মাইক্রো ট্রান্সমিটার। এটা একটা মডার্ন ডিভাইস। শব্দ, ডেটা বা সিগন্যাল পাঠানোর জন্য এই ধরনের ডিভাইস ব্যবহার হয়। একেবারে ঠিক ধরেছ। আপাত দৃষ্টিতে ব্যাপারটা একটা ভৌতিক ঘটনা মনে হলেও পেছনে কিন্তু অন্য রহস্য লুকিয়ে আছে। এটা কাকতালীয় কিছু নয়। এখানে এই যন্ত্রের ব্যবহার করা হচ্ছে সরাসরি সংকেত পাঠানোর জন্য। ফিরে এসে কর্নেল মিস্টার মিত্রাকে বাড়ির সব কাজের লোকদের বসার ঘরে ডাকতে বললেন। আমাকে আর মিস্টার মিত্রকে অন্য ঘরে বসতে বলে আলাদা আলাদা করে প্রত্যেকের সাথে কর্নেল কথা বললেন। দুপুরে খাওয়া দাওয়ার পর কর্নেল বেরিয়ে গেলেন। ফিরলেন প্রায় ঘণ্টাখানেক পর। ঠিক হলো আজ রাতে আমি, কর্নেল আর মিস্টার মিত্র তিনজনই ছাদে ফাঁদ পেতে অপেক্ষা করব। প্ল্যান অনুযায়ী রাত তখন 11:30। তিনজনেই ছাদে গেলাম। ঠিক 12টার সময় আবার নীল আলো জ্বলে উঠল। কিন্তু এবার কর্নেল চিৎকার করে উঠলেন, জয়ন্ত, ডান দিকে দেখো। দেখলাম একটা ছায়ামূর্তি ছুটে পালাচ্ছে। আমি দৌড়ে গেলাম, কিন্তু লোকটা দেয়াল টপকে পালিয়ে গেল। পরদিন সকালে দেখলাম কর্নেল গভীর চিন্তায় ডুবে আছেন। আমি যে ঘরে ঢুকেছি সেটা পর্যন্ত উনি খেয়াল করেননি। হঠাৎ বাইরে গোলমাল শোনা গেল। হাঁপাতে হাঁপাতে মিস্টার মিত্র ঘরে এসে ঢুকলেন। এতক্ষণে কর্নেলের ধ্যান ভঙ্গ হল। কর্নেল, বাইরে এক ভয়ানক কাণ্ড ঘটেছে। নদীর ধারে একজন অচেনা মানুষের বডি পড়ে আছে। লোকটি এই এলাকারই নয়। পুলিশ এসেছে, চারিদিকে একেবারে হইচই পড়ে গেছে। এই কেসটা ক্রমশই জটিল হচ্ছে। এমন কথা কেন বলছেন কর্নেল? অবশ্যই কারণ আছে ডার্লিং। যাক, আমি এখন একটু বেরোবো, ফিরে এসে বলছি। কর্নেলের এই ধরনের ব্যবহার আমার কাছে নতুন কিছু নয়। এর আগেও দেখেছি। যতক্ষণ না উনি রহস্যের সমাধান করছেন, কাউকে কিছুই জানাতে চান না। কর্নেল ফিরলেন প্রায় দুপুরে 1টা নাগাদ। কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেলেন, আর ওর দুপুরের খাবারটা ঘরেই পাঠিয়ে দিতে বললেন।
আমিও দুপুরের খাওয়া দাওয়া করে নিজের ঘরে বিশ্রাম নিতে চলে গেলাম। বিকেলে ওর ঘরে গিয়ে দেখি উনি কি লেখালেখি করছেন। আমাকে দেখতে পেয়ে বললেন, বসো জয়ন্ত, কথা আছে। সকালে আমি থানায় গিয়েছিলাম গঙ্গার ধারে যে বডিটা পাওয়া গেছে সেই ব্যাপারে খোঁজ নিতে। পুলিশের বক্তব্য লোকটি এই অঞ্চলের নয়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, পুলিশ একটা স্পিড বোট পেয়েছে। এই ধরনের বোট সাধারণত এখানে চলে না বলেই জানালো। চলো জয়ন্ত, আমরা পাশের বাড়ি থেকে আরেকবার ঘুরে আসি। কেন জানি না আমার মনে হচ্ছে সব রহস্য ওই বাড়িটার মধ্যেই লুকিয়ে আছে। দরজায় ধাক্কা দিতেই সেই বৃদ্ধ কেয়ারটেকারটি বেরিয়ে এলো। আমাদের দেখে এবার যেন খানিকটা অবাকই হলো। একটা অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল। কর্নেল কোনো কথা না বলে হুড়মুড় করে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। কোনো রকম ভনিতা না করে সরাসরি কেয়ারটেকারকে জেরা করতে শুরু করলেন। প্রথমে তো আগের দিন যা বলেছিল সেই কথাগুলোই আউড়ে যাচ্ছিল। তারপর পুলিশের ভয় দেখানোতে আসল কথাটা বেরিয়ে এলো। এই বাড়ির মালিক সুপ্রতিম সরকার। উনি বছর 2 হয়ে গেছে আর এখানে আসেননি। অরূপ মিত্রর বিজনেস পার্টনার সুবোধ সান্যাল হঠাৎ একদিন এখানে এসে উপস্থিত হয় এবং কেয়ারটেকারকে যথেষ্ট টাকা পয়সা দিয়ে এই বাড়ির চাবির একটা ডুপ্লিকেট বানিয়ে নেয়। রাতে এই বাড়ির কেয়ারটেকার এখানে থাকে না, তবে সুবোধ সান্যাল মাঝে মাঝে দিনের বেলাতেও এই বাড়িতে আসে, আর সঙ্গে থাকে কিছু অচেনা লোক। ওরা এসেই ছাদে যায় আর কিছুক্ষণ পরে চলে যায়। কর্নেল কেয়ারটেকারের থেকে বাড়ির চাবিটা নিয়ে নিলেন আর ওকে সাবধান করে দিলেন কারো কাছে যেন মুখ না খোলে। ফিরে এসে কর্নেল আবার কী সব লেখালেখি করতে ব্যস্ত হয়ে পড়লেন, আর এরই মাঝে টেলিফোনে কারো সাথে মিনিট 5 কথাও বললেন। আমাকে শুধু বললেন, আজ রাতে তৈরি থেকো, আমরা বেরোবো। রাত 10টা নাগাদ ডিনার সেরে আমরা মানে আমি, কর্নেল আর মিস্টার মিত্র 3 জনই বাড়ি থেকে বেরোলাম। আমাদের গন্তব্য ছিল পাশের সুপ্রতিম সরকারের বাড়ি। অন্ধকারের মধ্যেই কর্নেল দরজার তালা খুললেন। তারপরে আমি আর কর্নেল ভিতরে ঢুকে গেলাম, আর বাইরে থেকে মিস্টার মিত্র তালাটা আবার লাগিয়ে দিয়ে অন্ধকারে গাছের আড়ালে অপেক্ষা করতে থাকলেন। আমি সঙ্গে টর্চ নিয়ে গিয়েছিলাম। সেই টর্চের আলোয় কোনো ক্রমে আমরা ছাদে গিয়ে পৌঁছলাম, আর সেখানেই এক কোণে অপেক্ষা করতে থাকলাম। এইভাবে প্রায় ঘণ্টা 1.5 কেটে গিয়েছিল। হঠাৎ সিঁড়িতে কারুর পায়ের আওয়াজ পেলাম। কর্নেল আমাকে সাবধান করে দিলেন। দেখলাম একটা ছায়ামূর্তি ছাদের মাঝখানে এসে দাঁড়ালো। তারপরে একটা টর্চ জ্বালালো, যার থেকে নীল রঙের আলো বেরোচ্ছিল। সে টর্চের আলো ফেলল মিস্টার মিত্রের ছাদের দেওয়ালে, আর সঙ্গে সঙ্গেই গঙ্গার দিক থেকেও একটা ক্ষীণ আলো জ্বলে উঠল। আমি উঠতে যাচ্ছিলাম, কিন্তু কর্নেল আমার হাত চেপে ধরে আবার বসিয়ে দিলেন। কিছুক্ষণ পর আরও একটা ছায়ামূর্তি ছাদে এলো। তার হাতে ছিল একটা ব্রিফ কেস। এইবার কর্নেল উঠে দাঁড়ালেন আর রিভলভার বের করে চেঁচিয়ে বলে উঠলেন, হ্যান্ডস আপ, সুবোধ সান্যাল। কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। এই বাড়ি 4 দিক থেকে পুলিশ ঘিরে রেখেছে। পালানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। আমি ততক্ষণে ছুটে গিয়ে দ্বিতীয় ব্যক্তিটির হাত থেকে ব্রিফকেসটা কেড়ে নিলাম। এরই মধ্যে পুলিশও ছাদে চলে আসে। সুবোধ সান্যাল আর তার সঙ্গীকে অ্যারেস্ট করে। যেতে যেতে সুবোধ সান্যাল একটা বাঁকা হাসি হেসে কর্নেলকে বলে, যতই খুঁজুন কর্নেল, আপনি অভিষেকের সন্ধান পাবেন না। নিচে মিস্টার মিত্র আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমাদের দেখতে পেয়ে ছুটে এলেন। আপনারা ঠিক আছেন তো কর্নেল স্যার? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার বাড়ির পাশেই সুবোধ এতদিন ধরে যে এরকম ভয়ানক কাণ্ড ঘটাচ্ছিল। আমি টেরই পাইনি, কিছুই বুঝতে পারিনি। কিন্তু কর্নেল স্যার, আমার ভাইকে তো পাওয়া গেল না। কর্নেল মিস্টার মিত্রকে আশ্বস্ত করে বললেন, কোনো চিন্তা করবেন না মিস্টার মিত্র, কাল সকালেই আমি আপনার ভাইকে আপনার কাছে ফিরিয়ে দেব। বাকি রাতটা আমাদের এক প্রকার জেগেই কেটে গেল। ভোরের আলো ফুটতেই কর্নেল বেরিয়ে গেলেন। 9টা নাগাদ কর্নেল ফিরলেন। সঙ্গে ছিল অভিষেক আর লোকাল থানার বড়বাবু। অভিষেক একেবারে বিধ্বস্ত অবস্থায় ছিল। খালি পা, ময়লা জামা কাপড়, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল 2-3 দিন তার খাওয়া জুটেনি। ভাইকে দেখতে পেয়েই মিস্টার মিত্র ছুটে এসে জড়িয়ে ধরলেন।
কর্নেল বললেন, মিস্টার মিত্র, ওকে ভেতরে নিয়ে যান। ওর বিশ্রামের প্রয়োজন। ওর উপর দিয়ে প্রচুর ধকল গেছে। এবার কফি খেতে খেতে কর্নেল সমস্ত ব্যাপারটা আমাদের কাছে খুলে বললেন। আসলে প্রথম দিন থেকেই ব্যাপারটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়েছিল। ঘটনাটা যতটা সিম্পল ভৌতিক ঘটনা বলে চালানোর চেষ্টা হয়েছিল, আসল ঘটনা যে সেটা নয় সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। এটা আরও পোক্ত হলো যখন প্রথম দিন রাতে ছাদের নীল আলোটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই নিভে গিয়েছিল। তারপর যখন সুপ্রতিম সরকারের বাড়িতে গেলাম, কেয়ারটেকার ছাড়া কেউ থাকে না, তা সত্ত্বেও ছাদে পাওয়া গেল মাইক্রো ট্রান্সমিটার। মিস্টার মিত্র আর সুপ্রতিম সরকার দুজনেরই বাড়ির পিছনে ঝোপ জঙ্গল হয়ে আছে, কিন্তু দেখলাম একটা পায়ে চলার সরু পথ সুপ্রতিম সরকারের বাড়ির পিছন থেকে গঙ্গার ধার পর্যন্ত গেছে, এবং নিয়মিত সেই পথে যে হাঁটাচলা করা হয় তার প্রমাণ স্পষ্ট। তারপর যেদিন গঙ্গার ধারে ওই অচেনা ব্যক্তির বডি পাওয়া গেল, সেদিন এখান থেকে কিছুটা দূরে একটা জেলে বস্তি আছে, সেইখানে আমি গিয়েছিলাম। ওদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে স্পিডবোটটা পুলিশ বাজেয়াপ্ত করেছে, ওই বোটটা প্রায় গভীর রাতে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকত, আর একটা লোক ওই বোট থেকে নেমে সুপ্রতিম সরকারের বাড়ির দিকে চলে যেত। পরপর এই ইনফরমেশনগুলো জোড়া লাগিয়েই আমি এই রহস্যের কিনারা করি। একটা স্মাগলিংয়ের চক্র এই এলাকায় অনেক দিন ধরেই অ্যাক্টিভ ছিল। কি বড়বাবু, ঠিক বলছি তো? আগে হ্যাঁ স্যার, একদম ঠিক। আমরা অনেক দিন ধরেই ওদের ধরার চেষ্টা করছিলাম। কিন্তু পারেননি। আসলে স্থানীয় লোক ওদের সাহায্য করছিল, তাই ওরা আপনাদের ধরা ছোঁয়ার বাইরে ছিল। যাক, যে কথা বলছিলাম, সুপ্রতিম সরকারের বাড়ি অনেক দিন খালি পড়ে থাকায় ওই স্মাগলারদের নজর পড়ে ওই বাড়ির ওপর। তারপর কেয়ারটেকারকে অনেক টাকা দিয়ে ওই বাড়িতে আস্তানা গাড়ে, যাতে মিস্টার মিত্র কিছু জানতে না পারে। তাই ওই নীল আলো, পায়ের আওয়াজ, এইসব ভৌতিক ঘটনা ঘটানো হচ্ছিল। কিন্তু মিস্টার মিত্রর ভাই অভিষেকের সন্দেহ হয়, আর ও সব জেনে যাওয়ার ওকে অপহরণ করে, আটকে রেখে নির্যাতন করছিল, হয়তো পরে প্রাণে মেরেও ফেলত। তবে মিস্টার মিত্র, এখন আর ভয় বা চিন্তার কোনো কারণ নেই। আমি থানায় বলে দিয়েছি, কোনো সমস্যা হলে থানায় ফোন করবেন, পুলিশ আপনাদের সব রকমভাবে সাহায্য করবে। আচ্ছা, এখন আমরা উঠব। আজ আমাকে কলকাতায় ফিরতেই হবে, অনেক ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে। চলো জয়ন্ত, আমরা রওনা হই। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো কর্নেল স্যার। আপনি আমাদের অনেক বড় বিপদ থেকে উদ্ধার করলেন, আমার ভাইয়ের প্রাণ বাঁচালেন। আপনার এই ঋণ সারা জীবনেও পরিশোধ করতে পারবো না। কর্নেল শান্ত গলায় বললেন, ধন্যবাদ নয়, আমি চাই সজাগ থাকুন, যাতে পরিবারকে বিপদমুক্ত রাখতে পারেন। আজ এই পর্যন্তই। আবার কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।